অনেক দিন আগের কথা। হংসনগরের রাজা পরীক্ষিত খুব সৎ, দয়ালু, ন্যায়পরায়ণ আর শক্তিশালী ছিল। তার মতো রাজা আর কেউ ছিল না। প্রজারা তাকে খুব ভালোবাসতো আর সব সময় তার জয়গান করত। সোমু আপনার চুল কাটার জন্য এসে গেছে। আরে আরে সোমু কাকা, আপনার সব করার একদম দরকার নেই। আমি আপনাকে আগেও বলেছি, আপনি তবে থেকে আমার চুল কেটে আসছেন যখন আমি এটুকু ছিলাম। আমি কিন্তু আপনার ছেলের মতো। সে তো আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনি তো আমার মহারাজও, সেটা আমি কি করে ভুলতে পারি। আসুন। দরজাটা বন্ধ। আজ্ঞে মহারাজ। সবসময় আপনি এত দুঃখী থাকেন কেন? ভাবলেই কেমন লাগে আমার প্রিয় প্রজাদের কাছে এই রহস্যটা গোপন রাখতে হচ্ছে, আর তাই আমি এত দুঃখ পাই। এক আপনি রয়েছেন সোমু কাকা, যে এই রহস্যটার ব্যাপারে জানেন। আর আমি এটা শেষ দিন অবধি গোপনই রাখবো মহারাজ। আমি আপনার মা মহারানী পুনমকে কথা দিয়েছিলাম। তাই তো শুধুমাত্র আপনার সামনেই আমি এসব করতে পারি। এ কি মহারানী, রাজকুমারের কান তো গাধার মতো। যদি এই কথাটা সবাই জানতে পারে তাহলে কেউ পরীক্ষিতকে সম্মান করবে না। সবাই ওকে নিয়ে ঠাট্টা করবে। হবু রাজাকে নিয়ে ঠাট্টা। না না না, এ কখনো হবে না। এই ব্যাপারটা কখনো কেউ জানতে পারবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু এটা লুকোবো কি করে? উম, হ্যাঁ। এইভাবে এই পাগড়িটা আর কখনো খুলবে না মহারানী। রাজকুমার পরীক্ষিতের জয় হোক। মহারাজ মহারানী নেই তো কি হয়েছে, আমি তো আছি, আছেন আপনার প্রিয় প্রজারাও। রাজকুমার পরীক্ষিতের জয় হোক। মহারাজ পরীক্ষিত দীর্ঘজীবী হন। এই বয়সে আপনার এসব কাজ করা উচিত নয়। এখন থেকে আপনি আর আমার চুলদাড়ি কাটতে আসবেন না। তাহলে তাহলে হ্যাঁ, আপনি আপনার পুত্র দীনেশকে পাঠিয়ে দেবেন। কিন্তু মহারাজ, দীনেশ এমনিতে ভালো ছেলে, কিন্তু বোকা এবং অবুঝ। ও যেমনই হোক না কেন, সে তো আপনারই পুত্র সোমু কাকা। যেমন আপনাকে ভরসা করি তেমন ওকেও করব। আমার দৃঢ় বিশ্বাস আপনার মতো ওই রহস্যটাকে গোপন রাখবে। এবার আপনি বাড়ি যান। সেই রাতে সমু তার ছেলে দীনেশকে কাছে ডাকলো। দীনেশ খুব ভালো ছেলে ছিল। বাবার কথা শুনতো, তাকে সম্মান করত, কিন্তু ও একটু বোকা ছিল। সমু এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তায় ছিল। বাবা দীনেশ, আজ থেকে আমি তোমাকে খুব বড় একটা দায়িত্ব দিলাম। দায়িত্ব? আমার বয়সও বাড়ছে আর স্বাস্থ্যটাও ভালো যাচ্ছে না, তাই কাল থেকে তুমিই যাবে রাজা পরীক্ষিতের চুল আর দাড়ি কাটতে। আজ থেকে তুমিই হলে ওনার রাজনাপিত, তুমিই হলে ওনার রাজ পরামানিক। চুল দাড়ি কাটা আবার কোনো কঠিন কাজ নাকি? তুমি চিন্তা করো না। কথাটা তা নয় রে বাবা। কাল যখন তুই রাজপ্রাসাদে যাবি আর মহারাজকে সামনে থেকে দেখবি, তখন একটা রহস্য জানতে পারবি। কেমন রহস্য বাবা? মহারাজের চুল দাড়ি মাঝরাতে আবার বড় হয়ে যায় নাকি? হ্যাঁ, এটা কোনো হাসির কথা নয় বাবা দীনেশ।
এই রহস্যের কথাটা তুই কাউকে বলতে পারবি না, কাউকে না, নয়তো তোকে আর আমাকে কঠিন শাস্তি পেতে হবে। কথা না রাখার শাস্তি, বুঝলি? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি বুঝেছি। এখন তুমি বিশ্রাম করো। মহারাজের জয় হোক। আমি সমুনাপিতের ছেলে দীনেশ মহারাজ। এসো দীনেশ, সমু কাকার শরীর কেমন আছে এখন? ভালোই মহারাজ, কিন্তু ইদানিং বাবা সব অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। আসলে বয়স হয়েছে তো। কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আমায় জানিও। এসো, আমার চুলদাড়িটা কেটে দাও। গতকাল সমু কাকার শরীর খারাপ দেখে ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আমি। তবে চুলদাড়ি যে ভীষণই বড় হয়েছে, এবার কাটতে হবে। যথা আজ্ঞা মহারাজ। সৈনিকেরা, আজ্ঞে মহারাজ। দরজাটা বন্ধ করে দাও আর বাইরে পাহারায় থাকো। যতক্ষণ আমি না বলবো কেউ যেন ভেতরে না আসে, বুঝেছো? যথা আজ্ঞা মহারাজ। দীনেশ, আজ আমি তোমাকে আমার সব রহস্যটা বলবো। এতদিন শুধু তোমার বাবাই এই রহস্যটা জানতেন। তোমাকে কথা দিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি এই রহস্যের কথা কোনো মানুষকে বলবে না। আগে আগে মহারাজ, তাহলে কথা দাও দীনেশ। আমি কথা দিচ্ছি মহারাজ, কোনো মানুষকে আপনার রহস্যর কথা বলবো না। কিন্তু রহস্যটা কি? মহারাজ গাধা? মানে মহারাজের গাধার মতো কান? দীনেশ, আমাকে ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন। মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন আপনার মাথায় এই গাধার মতো কান দেখে আমার আমার হাসি পাচ্ছে। এই তাহলে সেই রহস্য। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি হাসি থামাতেই পারছি না। আমার মাথা। আরে আরে দীনেশ, তোমার লাগেনি তো? আগে আগে মহারাজ। দীনেশ এতটাই বোকা ছিল যে ও মনে মনে হাসতেই থাকলো আর রাজা পরীক্ষিতের চুল কাটতে লাগলো। আর কাজ শেষ হওয়ার পরেই ও দৌড়ে পালিয়ে গেল। ওর খুব জোরে হাসি পাচ্ছিল যে। আরে আরে, কেমন আছো দীনেশ ভাই? মহারাজের কাছে কাজ পাওয়ার জন্য অভিনন্দন। সারা দিন দীনেশ কারোর সাথে কথা বলল না, হাত দিয়ে মুখ চেপে রাখলো। যখনই মুখ থেকে হাত সরাচ্ছিল তখনই হাসি পাচ্ছিল, অথবা ওর মনে হচ্ছিল যে রাজা পরীক্ষিতের কথা বলে ফেলবে। ওর ব্যবহার খুব অদ্ভুত লাগছিল। বাবা, মহারাজ পরীক্ষিতের রহস্য আমি জেনে গেছি। এ ব্যাপারে একটাও কথা নয়, কখনো না। কিন্তু আমার মনে হচ্ছে যে এই রহস্যর কথাটা আমার গলায় আটকে আছে। যেই আমি মুখ খুলবো অমনি ফস করে আমার মুখ থেকে বেরিয়ে যাবে। তাহলে গ্লাস ভরে জল খেয়ে নে আর এই রহস্যটাকে চিরদিনের জন্য নিজের পেটে লুকিয়ে রাখ, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বাবা। রহস্য চলে গেল আমার পেটের ভেতর। দীনেশ কথাটা পেটে চেপে রেখে দিল, কিন্তু সারা রাত ও ঘুমোতে পারল না। যখনই চোখ বন্ধ করত ও রাজার গাধার মতো কান দেখতে পেত আর খুব হাসলো। সারা রাত ও ঘুমোতে পারেনি, আর সকাল হতে না হতেই ওর পেট ফুলে ঢোল হয়ে গেল। ওহো, এই রহস্যটা আমার পেটে কিছুতেই হজম হবে না। পেটের ভিতর ভীষণ ব্যথা করছে। কি যে করি, কাকে যে বলি।
তোমাকে কথা দিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি এই রহস্যের কথা কোনো মানুষকে বলবে না। আমি 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 কথা দিচ্ছি মহারাজ, কোনো মানুষকে আপনার রহস্যের কথা বলবো না। কোনো মানুষকে এই রহস্যের কথা বলতে পারবো না, কিন্তু কোনো পশুকে তো নিশ্চয়ই বলতে পারি, তাই না? আহা, পেয়ে গেছি। এই কুকুরটাকেই বলে দি, ও তো আর মানুষ না। ও কুকুর ভাই, শোনো না। আই, কামড়ে দিল। আর কেউ বাঁচাও! আরে 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 আরে, বাঁচাও! আই! কুকুরটা তো আমার কথা শুনলো না। এই গাধাটাকেই বলে দি, তা না হলে আমার পেট ফেটে যাবে। শোনো শোনো গাধা ভাই, এটা তোমার জন্য একটা কাজের কথা। লাঠি মেরে দিল। ওরে বাবা রে, মরে গেলাম। ও মা গো, পেট আর মুখ দুটোরই খুব বাজে অবস্থা। এখন যে কি করি, কাকে যে বলি, কাকে যে বলি। ষাঁড় ভাই, ষাঁড় ভাই, শোনো না একটা রহস্যের কথা। কি গুতো মারলো! হায়, এবার আমি কি করি? কোনো মানুষকে বলতে পারবো না, পশুদেরকেও বলতে পারলাম না। তাহলে কি এবার এই ক্ষেতকেই বলে দেবো? হ্যাঁ, আমি বরং এই ক্ষেতকেই বলে দিই, সেটাই ঠিক হবে। ক্ষেত তো আর কাউকে গিয়ে বলতেও পারবে না। আমার পেট আর একটু হলেই ফেটে যাবে। রাজার মাথায় গাধার কান, তাই সব সময় উনি পাগড়ি পরে ঘুরে বেড়ান। রাজার মাথায় গাধার কান, তাই সব সময় উনি পাগড়ি পরে ঘুরে বেড়ান। রাজার মাথায় গাধার কান, তাই সব সময় উনি পাগড়ি পরে ঘুরে বেড়ান। এবার হালকা লাগছে, খিদেও পাচ্ছে। যাই গিয়ে কিছু খাই আগে। প্রণাম। মহারাজের বিবাহের উৎসবের জন্য কাঠের প্রয়োজন। দেখে মনে হচ্ছে তোমার এই জমির গাছের কাঠ কিন্তু খুব শক্তপোক্ত। আমাদের প্রিয় মহারাজের বিবাহ উৎসবে আমার জমির গাছ কাজে লাগবে, এ তো আমার পরম সৌভাগ্য। আমার তো মনেই পড়ছে না এই গাছ আমি কবে লাগিয়েছি, আর কবেই বা বড় হলো, আর কখনই বা আপনার এটা নজরে পড়লো। মনে হচ্ছে এটা বিশেষ কোনো গাছ। আর এখন এই বিশেষ গাছ এক বিশেষ কাজে লাগবে। এটা দিয়ে আমি এমন বাদ্যযন্ত্র বানাবো যে লোকে শুনে বাবা বলবে। ভাই, তোমার গাছের কিছু পাতা আমায় দেবে আমার ভেড়াগুলোর খাবার জন্য? হ্যাঁ ভাই, কিছুটা তুমি নিয়ে যাও, আর বাকিটা আমি আমার ষাঁড়কে খাওয়াবো। ধন্যবাদ ভাই। ও দাদা, যদি কিছু পাতা আমার হাতির জন্য দেন। আচ্ছা ভাই, তুমিও কিছু পাতা নিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ। খাও খাও, বিশেষ গাছের বিশেষ পাতা। আমি যে মহারাজের বিবাহ উৎসবে যাব, সবাইকে উনি নিমন্ত্রণ করেছেন। হ্যাঁ, ওই গাছটা কেটে একটা খুব সুন্দর ঢোল বানানো হলো। আর সেই সময়ে
রাজা পরীক্ষিতের বিবাহের দিন স্থির হলো। রাজসভায় অতিথি বরযাত্রী সবাই জমায়েত হলো, আর রাজমহলের বাইরে প্রজারা জমা হলো। সবাই রাজার বিবাহে খুব আনন্দ করছিল, কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটলো। বিবাহ শুরু করা যাক। तनन राजा के है गधे के कान, दिन तनन दिन दिन तनन, पगड़ी पहनता सुबह से शाम, दिन तनन दिन दिन तनन, राजा के है गधे के कान। এটা কি বললো? আমাকে ক্ষমা করে দিন মহারাজ। রাজকুমারী, আমি তো ঢোল বাজাচ্ছিলাম, কিন্তু দমদমের বদলে এটা থেকে তো অন্য আওয়াজ বেরোচ্ছে। আবার বাজাও। কিন্তু বললাম তো আবার বাজাও। तनन दिन दिन तनन, राजा के है गधे के कान, तनन दिन दिन तनन, पगड़ी पहनता सुबह से शाम, दिन तनन दिन दिन तनन, राजा के है गधे के कान। সকাল থেকে সন্ধ্যে কৃষ্ণ রাজা মহারাজ, এটা কি সত্যি? হ্যাঁ রাজকুমারী, এটা সত্যি। আমি জানতাম এই রহস্য একদিন না একদিন সবাই জানতে পারবে। সত্যটা সারা জীবন লুকিয়ে রাখা যায় না, কিন্তু এভাবে এই মুহূর্তে এই রহস্যের ব্যাপারে সবাই জানতে পারবে, এটা আমি কখনো ভাবিনি। মহারাজ, এই সব কিছু আমার ভুলেই হয়েছে। যে কাঠ দিয়ে ওটা বানানো হয়েছিল তাকে এই রহস্যটা আমিই বলেছিলাম। হ্যাঁ, আমিও তো চাইছিলাম এই রহস্যটা সবাই জেনে যাক। তাই যা করেছো ভালো করেছো দীনেশ। রাজার রহস্যের ব্যাপারে জানার অধিকার আমার সব প্রজাদের আছে। মহারাজ, আপনাকে আমরা আপনার কাজের জন্য ভালোবাসি, আপনার কানের জন্য নয়। হ্যাঁ মহারাজ, আপনার কান যেমনই হোক না কেন, আপনি খুবই দয়ালু, শক্তিশালী আর সাহসী রাজা। এই কথা মিথ্যে হবে না। আমি আপনাকে এই জন্য বিবাহ করতে চাই কারণ আপনি একজন খুব ভালো মানুষ। আপনার রূপ কেমন তাতে কিছু যায় আসে না। আর এইভাবে রাজার মনের বোঝা নেমে গেল। প্রজারা কানের সত্যিটা জানতে পারা সত্ত্বেও রাজাকে তার প্রজারা একইভাবে সম্মান করত। গল্পটা কেমন ছিল? আচ্ছা, এবারে বলো, এই গল্প থেকে আমরা কি শিখলাম? একদম ঠিক, আমাদের কেমন রূপ তার থেকে অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ যে আমাদের মধ্যে কোন গুণটা ভালো, বুঝলে? আমাদের ভালো কাজের জন্যই আমাদের নাম হয়, মনে থাকবে তো?